গত প্রায় এক সপ্তাহে বাংলাদেশে করোনা পরীক্ষা প্রায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা সে অনুপাতে কিন্তু কমেনি। আমরা যদি গতকালকের তথ্য বলি তাহলে শতকরা 33% মানুষ পরীক্ষার বিবেচনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে সারা দেশ বন্যায় ভাসছে। ঢাকারও কয়েকটি জায়গায় পানি প্রবেশ করেছে বা সামনে করতে পারে এমন শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। এত কিছুর মধ্যেও কোরবানির ঈদ পার হয়েছে। অর্থনীতিতে আসলে এই ঈদগুলো যেভাবে মানুষকে আসলে যুক্ত করে, ঠিক সেইভাবে এই বছর যুক্ত করতে পারেনি এবং চামড়ার দাম একেবারেই কম, সেটি নিয়েও আলোচনা হয়েছে। সব কিছু মিলিয়ে দুর্যোগ, তার মধ্যে আবার দুর্যোগ। অর্থনীতির সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং ব্যবস্থাপনা ঠিক যেভাবে হচ্ছে, ঠিক সেই ব্যবস্থাপনার আলোকে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, ঈদ পরবর্তী দেশের পরিস্থিতি কি, সেই প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। যারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে যুক্ত আছেন, তারা প্রত্যেকেই সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা বিবেচনা করে প্রত্যেকেই নিরাপদ জায়গায় স্ব অবস্থানে আছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন গহর নাইম ওয়ারা, ত্রাণ এবং পুনর্বাসন বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক আন্দোলন। আপনাকেও স্বাগত। যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, যারা এই মুহূর্তে ভার্চুয়াল মিডিয়ামে আছেন তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন, তর্ক, যুক্তি উপস্থাপন করতে পারেন। আলোচনা করতে চাই কুরবানি পরবর্তী দেশ পরিস্থিতি কেমন। অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত আছি। গহর নাইম ওয়ারাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখেছি যে করোনার ঝুঁকির মধ্যে দেশ এখনও আছে। পরীক্ষা আগের চেয়ে অনেকাংশে কমেছে। মানুষের আগ্রহ কতটুকু আছে সেটিও একটি বড় প্রশ্ন। সামাজিক এবং শারীরিক দূরত্বের বিবেচনা আসলে মানুষের মধ্যে একেবারেই নেই বললেই চলে এবং এর মধ্যে একটি বড় উৎসব গেল। এর মধ্যে বন্যা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বাস্তবতা নিয়ে প্রত্যেকেই আমরা এক ধরনের শঙ্কার মধ্যে আছি। আপনার কাছে প্রারম্ভিক ভূমিকা বক্তব্যে কি মনে হচ্ছে, দুর্যোগের কোন বাস্তবতায় আমরা আছি? গহর নাইম ওয়ারা। ধন্যবাদ। আমরা দুর্যোগের ভিতরে আছি এবং আরো কিছুদিন হয়তো আমাদের থাকতে হবে, সেটা তো বোঝাই যাচ্ছে আমাদের আবহাওয়া বার্তা এবং অন্যান্য যে সমস্ত ফেনোমেনা আছে সেগুলো সব দিক থেকে আমাদের মনে হচ্ছে আমাদের এটা বন্যাটাও হয়তো আরো কিছু দীর্ঘস্থায়ী হবে। বিশেষ করে মানিকগঞ্জ থেকে শরীয়তপুর পর্যন্ত এখানে একটা পানি কিছুদিন আটকে থাকবে। উপরে কিন্তু পানি কিছুটা কমছে এবং এটা আরো কমবে। আমাদের যদি বৃষ্টি হয় এবং সেই সাথে গঙ্গা অববাহিকার যে পানিটা আসার কথা সেটা যদি আসে, সামনে পূর্ণিমা আছে, অতএব পানি কিছুদিন থাকবে, সেটা আমরা। এবং কিন্তু সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পানির উচ্চতা কিন্তু আমাদের অন্য বারের চাইতে কম আছে। এটাও একটা বড় বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। পানিতে আছে দেখে যে সব 88-র মতন তলিয়ে গিয়েছে তা কিন্তু না। পানির উচ্চতা এমনকি গত বছরের পানির উচ্চতার চাইতেও অনেক কম আছে। কিন্তু বিপদ হচ্ছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে, এবং এটা কিছুটা আমাদের ভুল অ্যাজাম্পশন, কিছুটা আমাদের অপ্রস্তুতি, এসব নানান কারণে। এর সাথে যুক্ত হচ্ছে নদী ভাঙন। এখানে বলে রাখা ভালো যে নদী ভাঙনের বিষয়টা সরকারি সংস্থার মাধ্যমে জানুয়ারি মাসেই জানা গিয়েছিল যে কোথায় কোথায় নদী ভাঙবে, কতটুকু ভাঙবে এবং কিভাবে ভাঙবে। এটা প্রায় নিশ্চিত ছিল এবং 95% ক্ষেত্রে এটা গত 10 বছর ধরে প্রায় কারেক্ট ইনফরমেশন আসছে। আমরা সেই ব্যবস্থাগুলো নিতে পারিনি। যেটা ভাঙবে সেখান থেকে সম্পদগুলো সরিয়ে নেওয়া বা মানুষকে জানিয়ে দেওয়া যে এই জায়গাটা ভাঙবে, তাহলে এতটা ক্ষতি হতো না, অনিবার্য যে ক্ষতি। কারণ কালকে আপনারা দেখেছেন শরীয়তপুরের অনেক জায়গায় মানুষ তার ঘর বাড়ি সরিয়ে নেওয়ারও সময় পায় নাই। সেই সুযোগটা তারা পেত, যদিও আমরা জানি যেটা জানুয়ারি মাসেই এটা প্রকাশিত তথ্য এবং মানুষের কাছে এই তথ্যটা পৌঁছানো খুব জরুরি ছিল, সেটা আমরা পৌঁছাতে পারি নাই। সেই সাথে আমাদের যুক্ত হয়েছে, যেহেতু ইলিয়াস কাঞ্চন সাহেব আছেন, এই জন্য বিষয়টা একটু উত্থাপন করতে চাই। এবার আমাদের ঈদের ছুটিতে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে সড়ক দুর্ঘটনায়, যেটা হওয়ার কথা ছিল না, আমরা জানতাম কিভাবে। এবং এর 80% কোট আনকোট 80%ই মানুষ আহত এবং মারা গেছে মোটরসাইকেলে, এবং এরা সবাই খুবই তরুণ। এবং এটা শুধু এই বছরে হয়েছে তা কিন্তু না, এটা প্রত্যেক বছরে ঈদের সময় হয়ে থাকে। এবং এইটা আমাদের সিভিল সার্জন সাহেবরা জানেন, মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্টরা জানেন, কিন্তু এই ব্যাপারে সতর্ক করা। কারণ এমনি হাসপাতালগুলো করোনার রোগী এবং অন্যান্য রোগী নিয়ে একটা বড় সমস্যার মধ্যে আছে। আমি একটা স্ট্যাটিস্টিক দিই
যশোর হাসপাতালে ঈদের দিন 42 জন ভর্তি হয়েছে যশোর মেডিকেল কলেজে, কুষ্টিয়া মেডিকেল কলেজে 21 জন, এবং রাজশাহী মেডিকেল কলেজে এবং রংপুর মেডিকেল কলেজে প্রায় 43 জন শুধু ঈদের দিনই ভর্তি হয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে। যেখানে করোনার রোগী নিয়ে আমরা এত, আমাদের ঈদের দিন মোটরসাইকেল হাসপাতালগুলো করোনা রোগী নিয়ে এরই মধ্যে, এটা তো আমাদের কিছু বিবেচনা আছে, বিবেচনাগুলো আমরা সবসময় কাজে লাগাতে পারছি না বা কাজে লাগাচ্ছি না। এর মধ্যে এসেছে আমাদের কুরবানিটাও আমরা আরো ভালোভাবে করতে পারতাম। ডিজিটাল কিছু কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু একটা শুধু ধর্মীয় উৎসব না, এটা ইজ এ ডিগনিফাইড ওয়ে অফ ট্রান্সফারিং দ্য অ্যাসেট। মানুষ একটা গরু পোষে অনেক স্বপ্ন নিয়ে সেটা দামে বিক্রি করতে পারলে সে এটাকে আবার এগ্রিকালচারে ইনভেস্টমেন্ট করবে, সে আমন এবং রবি শস্য ধরার ক্ষেত্রে এটাকে ইনভেস্ট করবে, ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে, ঘর বাড়ি তৈরি করার বা বানানোর ক্ষেত্রে এটাকে ইনভেস্ট করবে। সেইটা কিন্তু আমরা মিস করলাম, সেটাকে সেইভাবে করতে পারি নাই আমাদের। এবং এরপরে আসছে আমাদের ধরেন যে চামড়ার দাম, যেটা আপনি বলছিলেন শুরুতে, চামড়ার দামটা আমরা ঠিক করতে পারিনি, বরং গতবারের চাইতেও কম দামে দিয়েছি। এবং চামড়ার সাথেও আমাদের অর্থনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের চালু রাখার ব্যবস্থা, বিশেষ করে এতিমখানা, যেখানে 27 থেকে 30 লক্ষ এতিম থাকে, তারা আশা করেছিল যে এই কুরবানিতে তাদের এটা খুলবে, মার্চ থেকে বন্ধ হয়ে আছে, তারা খুলতে পারেনি। ফলে আমাদের শুধু অর্থনীতির ক্ষেত্রে না, স্বাস্থ্যের ক্ষেত্রে না, সার্বিকভাবে আমাদের একটা বড় সংকটের মধ্যে আমরা যাচ্ছি, এবং এই সংকটের বহুলাংশ কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যেই ছিল, আমরা এটা করতে পারতাম, শুধু একটু চিন্তা করলে এটা সম্ভব ছিল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে ফিরবো আবার আমরা আসলে। শহীদ খান, আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ ধরেই। আসলে উনি বলার চেষ্টা করেছিলেন যে আমাদের হাতের মুঠোর মধ্যে অনেক সমাধান ছিল, কিন্তু আমরা আসলে সমাধান তো পলিসি লেভেল থেকে হয়, মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়। প্রথমত আসলে করোনার টেস্ট আকস্মিকভাবে কমে যাওয়া, আপনারা অনেকেই আলোচনায় শুরু থেকেই বলার চেষ্টা করেছেন যে দাম নির্ধারণের পরবর্তীকালে এবং তার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সেইভাবে তৈরি না হওয়ার প্রেক্ষাপটে অনেকে করোনা টেস্ট করতে যাচ্ছেন না, এখন সেটি আসলে অনীহার পর্যায়ে গিয়ে পড়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্র কি করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বন্যা আছে, অর্থনৈতিক বাস্তবতা আছে, ম্যানেজমেন্টটি আমরা আসলে করতে কতটুকু সক্ষম হয়েছে বলে আপনি মনে করেন? করোনা টেস্টের ব্যাপারে আমাদের প্রথম থেকেই যে পরিমাণ টেস্ট আমাদের করতে চাচ্ছিলাম, করতে চাই, যে প্রত্যাশা বা যে স্বপ্ন ছিল, সেটা তো কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি। যখন আমরা 18,000-এর কাছাকাছি পৌঁছলাম, তখন স্বাস্থ্য বিভাগ থেকে বলা হলো যে আমরা 7 দিনের মধ্যে 30,000-এ যাব এবং পরবর্তীকালে 50,000-এ যাব। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম হঠাৎ করে একটা টেস্টের ফি নির্ধারণ করা হলো। ফি নিয়ে আমরা কথা বলেছি, এই ফি নির্ধারণ করা খুবই অযৌক্তিক ছিল। এখনো বলি এটা অযৌক্তিক, এটা করার কোনো দরকার নেই। এই ফি দিয়ে করোনা টেস্টের যে খরচ, সেই খরচের কিয়দ অংশ মাত্র পাওয়া যাবে, এবং সেটাও কিভাবে জমা হবে, কোথায় জমা হবে, এটা নিয়ে নানা জটিলতা আছে। করোনা টেস্টে মানুষের উৎসাহ নেই, এই জিনিসটার চেয়ে বড় কথা হলো আপনি যেটা বলছেন যে রাষ্ট্র কি করতে পারে। রাষ্ট্রকে তো করোনা টেস্ট করতে হবে। আপনার জায়গাগুলো চিহ্নিত আছে, আপনার হট স্পট গুলো আপনি জানেন, আপনি করোনা টেস্ট করবেন, তারপরে আপনি কন্ট্যাক্ট ট্রেসিং করবেন, তারপরে আইসোলেট করবেন, কোয়ারেন্টাইন করবেন, প্রয়োজন হলে তাদের চিকিৎসা সেবা দেবেন। এই তো হলো করোনার মোটামুটি আমরা এখন শিখে গেছি যে কি কি করতে হবে। তা আমরা যদি এটা ঠিক মতো না করি, যে সাহেব যে বলছিলেন যে আমাদের হাতের মুঠোয় আছে কিন্তু আমরা কিছু করছি না, তো এটাই ওইরকম ব্যাপার যে আমাদের করোনা টেস্টের কিট আছে, আমাদের এখন 82টা না আরো বেশি, প্লাস মাইনাস আরো 2-1টা হতে পারে, কেন্দ্র আছে টেস্ট করার, এবং আমরা এটা ঠিক মতো ব্যবহার করছি না। আমাদের যে সামর্থ্য আছে আমরা সেগুলো ব্যবহার করছি না। বন্যার ব্যাপারে সাহেব তো মোটামুটি একটা ধারণা দিয়েছেন। এখন বন্যা ত্রাণ নিয়ে সবসময় অভিযোগ থাকে, এবারেও অভিযোগ আছে আমরা বন্যা ত্রাণটা ঠিক মতো পৌঁছাতে পারলাম না, পৌঁছাতে পারছি না। কেন পারছি না? এর ভিতরে ব্যবস্থাপনার তো নিশ্চয়ই সমস্যা আছে, এবং এটাতে পৌঁছাতে হবে। কেন আমরা কমিটেড যে আমরা আমাদের দরিদ্র জনসাধারণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাবো। বন্যা কিন্তু নতুন নয়, করোনা নতুন হলেও বন্যা আমাদের দেশে হয়ে থাকে, মাঝে মাঝে বড় বন্যা হয়, মাঝে মাঝে ছোট ছোট বন্যা হয়, এলাকা ভিত্তিক বন্যা হয়। সুতরাং কারো কাছে ত্রাণ পৌঁছানোর বিষয়টা আমরা জানি কিভাবে পৌঁছতে হবে, এটাও হাতের মুঠোয় আছে। তারপরেও আমরা যে মিডিয়া রিপোর্ট গুলো দেখি, ত্রাণ ঠিক মতো পৌঁছছে না। কেন পড়ছে না, এই ব্যাপারে আসলে ত্রাণ মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিকে এগুলো জবাব দিতে হবে, তাদের কাছে জবাব পেতে হবে।
আমরা যদি আসি আমরা এরই চামড়ার মধ্যে দাম, দু একটি গণমাধ্যমে আলোচনা দেখেছি, তারা বলার চেষ্টা করেছেন যে আসলে জনপ্রতিনিধিরা এই দুর্যোগের মধ্যে, করোনা দুর্যোগের শুরুতে দেখেছি তারা মানুষের পাশে তেমন একটা ছিলেন না, এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেও আসলে তাদেরকে খুব বেশি মানুষের পাশে পাওয়া যাচ্ছে না, এই অভিযোগটিও আছে। যদিও পুরনো অভিযোগ, তারপরে কিন্তু ঘুরে ফিরে এবারও সেই অভিযোগটি এসেছে। আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব, আপনার কাছে কি মনে হয় আসলে জনপ্রতিনিধিরা এর সঙ্গে যুক্ত না হলে মানুষ কতটুকু নিশ্চিতভাবে ত্রাণ সামগ্রী পেতে পারে? আবু আলম শহীদ। না, জনপ্রতিনিধিরা যুক্ত না হলে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যাবে না, এটা একদম সোজা কথা। কারণ হচ্ছে যে ত্রাণ মন্ত্রণালয়ের যে কাঠামো আছে, যারা ত্রাণ বিতরণ করেন, তাদের তো গ্রাম পর্যায়ে কোনো মানুষ নেই। তাদের উপজেলা পর্যায়ে একজন দুজন অফিসার আছেন এবং কয়েকজন সহকর্মী আছেন। তাদের পক্ষে ওই উপজেলার প্রত্যেক গ্রামে ত্রাণ পৌঁছানো সম্ভব না। সুতরাং আপনাকে তৃণমূল পর্যায়ে আমাদের যে জনপ্রতিনিধিরা আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার, এবং তাদেরকে একটা, আমরা সবসময় বলছি যে একটা কমিটি থাকা উচিত প্রত্যেক গ্রামে। সেখানকার স্কুল টিচার, প্রাইমারি স্কুল যেটা গভর্নমেন্ট স্কুল, সেখানকার মসজিদের যে নেতা আছে উনি ইমাম সাহেব, ওখানে মন্দির থাকলে মন্দিরের পুরোহিত, এবং ওখানকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে প্রত্যেক গ্রামে একটা সামাজিক সংগঠন গড়ে তোলা দরকার। যে সংগঠনটা গ্রামের উন্নয়ন এবং গ্রামের যে এসব ঘটনার সময়, দুর্যোগের সময় কাজ দেবে, যারা লিস্ট বানাবে, যারা ত্রাণ পৌঁছাবে। রাজনৈতিক সংগঠন তো আছে, তারা কি ভূমিকা পালন করছে না? কোনটা? রাজনৈতিক সংগঠনগুলো তো আছে, তারা কি ভূমিকা পালন করছে না? রাজনৈতিক সংগঠন নিয়ে যত কম কথা বলা যায় ততই মনে হয় উত্তম, কেন আমি তাদের সম্পর্কে কথা বলতে চাই না। এই জন্যই যে তাদের যে কার্যক্রম, আমাদের দেশের রাজনীতির যে অবস্থা, আমাদের সাথে উপাচার্য মহোদয় আছেন, উনি নিশ্চয়ই উনি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন, উনি রাজনীতি করেন, সুতরাং উনি ভালোভাবে বলতে পারবেন। কিন্তু রাজনৈতিক দলের ব্যাপারে কথা বলাই বোধহয় এখন আমাদের উচিত না, আমরা বলতে চাই না। জি, আবু আলম শহীদ, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে ফিরবো আমরা। জি, আপনি কি বলছেন? শাসক দলের যে অবস্থা এবং বিরোধী দলের যে অবস্থা, তাতে তারা জনমঙ্গলের জন্য, জনকল্যাণের জন্য কোনো কাজ করছে বলে কেউ বোধহয় আর বিশ্বাস করেন না। এই যে বিশ্বাস করেন না, নিশ্চয়ই এটা কারণ আছে বিশ্বাস না করার, এবং তাদের তো আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। তাদেরকে, তাদের যারা প্রতিনিধি আছেন, নির্বাচিত প্রতিনিধি যদি বলি, সেই নির্বাচন নিয়ে অনেক কথাই অনেকে বলবেন, আমরা না হয় সেই নির্বাচনের যেভাবে হয়েছে। জি, আবু আলম শহীদ, আপনার কাছে ফিরবো আমি এই প্রসঙ্গ নিয়ে। আমরা ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই, যেহেতু রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, করোনাকালীন প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে বন্যা পরিস্থিতি এলো, অর্থনীতির সামনের যে অবস্থা, আমরা এর মধ্যে সুখবরও আসছে, রেমিটেন্সে আমরা প্রতিদিনই রেকর্ড অর্জন করছি, যদিও আসলে হুন্ডি বন্ধ হওয়ার কারণে রেমিটেন্সটি প্রবাহ অনেকখানি বাড়ছে বলে অনেকে বলার চেষ্টা করেছেন। এই যে ব্যবস্থাপনার সংকটের কথা শুরু থেকেই বলা হচ্ছে, হাতের মুঠোয় সমাধান, করতে পারছি না সমাধান, আপনার মতে আসলে ব্যাপারটি কি, ডক্টর মিজানুর রহমান? ধন্যবাদ। প্রথমে আমি বলি, আমি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না। আবু আলম ভাই যেটা বলছেন, উনিও তাহলে ওই একসময় তো জাসদ করতেন, তাহলে জাসদের প্রতিনিধিত্ব করেন কিনা আছে এখন জানি না। আমি যেটা বলতে চাচ্ছি, সমস্যাটা রাজনৈতিক ভাবেই করতাম। যত কথাই আপনি বলেন, এই যে কমিটি টমিটি এগুলা করার কথা বললেন না গ্রামে, আবু আলম ভাই, ওই কমিটি করতে গিয়ে দেখেন, একটা মসজিদ কমিটি করতে গিয়ে দেখেন ওখানেও আওয়ামী লীগ বিএনপি, একটা বাজারের কমিটি করতে গিয়ে দেখেন এটা আওয়ামী লীগ বিএনপি, আপনার বিসিএস ক্যাডার অবসরপ্রাপ্ত সমিতি করতে গিয়ে দেখেন, দেখবেন যে ওখানে আওয়ামী লীগ বিএনপি। অতএব রাজনীতিকে বাদ দিয়ে রাজনীতির বাইরে গিয়ে কিছু একটা করে ফেলবেন, এটা আপনি যদি চিন্তা করেন, এটা কোনোদের দেশে সম্ভব হয় নাই। কারণ নেতৃত্বটা রাজনীতি থেকে আসতে হবে। আপনি এখন বলেন যে রাজনীতিতে আমাদের ভালো লোকদেরকে আসতে হবে, কিন্তু এইটাও আমাদের দেশে প্রতিবন্ধকতা। রাজনীতিতে কোনো লোক ভালো আসতে চায় না, কারণ রাজনীতিকে যেভাবে আমরা ঘৃণা করি, আলোচনা করতে চাই না, আমাদের ছেলে মেয়েদেরকে বলে যে রাজনীতির ধারে কাছে যাবে না, তার মানে হচ্ছে, এটা আমি বলি নাই, ফ্ল্যাটো রিপাবলিকই বলে গেছে যে আপনি রাজনীতিকে ঘৃণা করা বা রাজনীতি থেকে দূরে থাকা মানে হচ্ছে আপনি আপনার অথেও নিকৃষ্ট লোক দ্বারা আপনি শাসিত হবেন, এটা হলো আপনার ইমিডিয়েট শাসন। তো আমরা যতই বলি না কেন রাজনীতি বিবর্জিত হতে হবে, সেখানে আমার কথাটা হচ্ছে যে এইটা দেখেন, স্থানীয় প্রতিনিধি নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা, এগুলো আপনি বলতেই পারেন, কিন্তু তারপরেও নেতৃত্বটা রাজনৈতিক দল থেকে এবং রাজনৈতিক কাঠামো থেকে আসলে, যেটা তার দলীয় প্রোগ্রাম যেটা, এবং তার সাথে তার উদ্যতন নেতৃত্বের নির্দেশনা বলে যদি ঠিক মতো প্রতিপালিত হয়, সেই আবার বলছি ঠিক মতো প্রতিপালিত হয়, তাইলে কিন্তু ওই রাজনৈতিক নেতৃত্বের দ্বারাই এটা সম্ভব। কারণ এদেশে যত দুর্যোগ মোকাবেলা যা হলো, ইতিমধ্যে আমরা জানেন যে যতবারই বড় বড় বন্যা, আমরা 88 সালের বন্যা আপনিও দেখছেন, এই যে সারাদিন রাত টিএসসিতে আমরা রুটি বানাতাম, সেই রুটি আবার রাত্রের বেলা গুড় দিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতাম, এগুলো কিন্তু রাজনৈতিক
বলতে পারেন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক মানে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের নেতৃত্বে কিন্তু সেটা হয়েছে। এর মধ্যে হয়তো অন্য জেনারেল পাবলিক এসে মিশে গেছে। তো এখন যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচিগুলো নাই, রাজনৈতিক স্থবিরতা যেটা বলেন, সরকারি দল অনেকদিন ক্ষমতা থাকার কারণে রাজনৈতিক ভাবে যেভাবে পলিটিক্যালি সব জায়গায় সক্রিয় থাকার কথা ছিল সেটা সক্রিয় নাই। আর বিরোধী দলের তো ওই পল্টনের প্রেস রিলিজের বাইরে আর তেমন কোনো কার্যক্রম নেই। তারপরও আমি যদি দেখেন, যদি রাজনৈতিক দলের একেবারে সংশ্লিষ্টতা নাই এইসব ত্রাণে অথবা করোনার যুদ্ধে, অনেকগুলো জনপ্রতিনিধি কিন্তু এই জনগণের পাশে দাঁড়াতে গিয়ে, কাজ করতে গিয়ে কিন্তু তারা আক্রান্ত। এটাও কিন্তু সত্য। এর চেয়ে বেশি সংখ্যক কিন্তু আর কোনো পেশা, একটা তো আছে ফ্রন্ট লাইনের আমাদের যারা চিকিৎসক, আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্যকর্মী, তারা তো কন্টামিনেট হলো তাদের বিভিন্ন রকমের অব্যবস্থাপনার কারণে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আমার আরেকটি ছোট্ট প্রশ্ন আছে, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। করোনা পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্যগুলো এসেছে, যদি আপনি গত দুদিন আগের বক্তব্য বলি, যে আসলে বিশেষজ্ঞদের ধারণাকে ভুল প্রমাণ করে করোনা মোকাবেলায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, এই বক্তব্য এবং বর্তমান বাস্তবতার সঙ্গে কতটুকু মিল অমিল আপনি খুঁজে পান বলে মনে করেন ডক্টর মিজানুর রহমান? না, এটা দেখেন, এটা তো যদি আমাদের বাংলাদেশে কেউ কিছু বলে সেটা এক জিনিস, কিন্তু গতকালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই এটা স্বীকার করা হয়েছে যে বাংলাদেশ যেইভাবে মোকাবেলা করা হয়েছে এবং মোকাবেলার নেতৃত্বে যে মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিচ্ছেন সেটার প্রশংসা কিন্তু করা হয়েছে। আপনি এখানে দেখেন প্রথম দিকে যে ব্যবস্থাগুলো ছিল করোনার টেস্টের ব্যাপারে, এক জায়গায় টেস্ট হতো, এখন আজকে এটা 85 জায়গায় 86 জায়গায় টেস্টের ব্যবস্থা আছে। আর আপনি যেটা বলছেন টেস্টের পরিমাণ কমে গেছে, এই গত ঈদের আগের দিন, 2 দিন 3 দিন আর ঈদের পরের দিনের হিসাবটা আমাদের বাদ দিতে হবে, কারণ ওই দিন শুধুমাত্র এবারে আক্রান্ত হাসপাতালে যারা চলে গেছে এই ধরনের লোকদেরই চিকিৎসা মানে হলো, টেস্ট করা হয়েছে, এর বাইরে কোনো কাউকে টেস্ট করা হয়নি। এই 2-3 দিন বাদ দিলেও কিন্তু আমাদের কাছে পরিসংখ্যানটি সেরকমই দাঁড়ায়। আমরা 21,000 সর্বোচ্চ পরীক্ষা করেছি, মাঝখানে প্রায় 3 সপ্তাহ। এটা এক্সপোনেনশিয়াল যে গ্রোথ ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখা গেছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা এপ্রিলে ছিল 5.8 এক্সপোনেনশিয়াল গ্রোথ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডিভাইস, যারা ইকোনোমেট্রিক্স তারা জানে, তারা মে মাসে এগুলো 2.3, জুন মাসে 0.18 এবং জুলাই মাসে এটা কমার দিকে আছে। আপনি যদি বলেন যে আমাদের ওই 18,000 হয়েছিল, 18,000-এর মধ্যে কিন্তু 25 to 30% ছিল তৃতীয়বার টেস্ট করা। আমাদের কখনোই এটা 13,000, 14,000, 15,000 অতিক্রম করে নাই। যেটা 18,000 দেখছিলেন ওটা ছিল থার্ড টাইম, সেকেন্ড টাইম যারা টেস্ট করছিল তাদেরটা সহ নিয়ে। কিন্তু আমাদের সংক্রমণের যে অথবা এক বছর এর মধ্যে কিন্তু, আর গত 34% যেটা বলছেন স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া যাদের আছে তারা এটা বাদ দিয়েই করবে, কারণ এটা অ্যাবনর্মাল সিচুয়েশন, ঈদের দিন কেউ টেস্ট করাতে যায়নি। আর আমি আবারও বলছি, টেস্ট কত করলাম, সংখ্যায় কত বাড়লো, এটা যদি একটা ক্রিকেট খেলা হয়তো, টেস্ট ম্যাচে কত আমরা রান করলাম তাইলে খুব ভালো লাগতো। আমি বহুদিন থেকে বলতেছি, আপনি যদি কন্ট্রাক্ট টেস্টিং করে রোগীদেরকে আইসোলেশন নিতে না পারেন, আইসোলেশন একটু আলাদা করতে না পারেন, তাহলে এই অনর্থক টেস্ট করা বন্ধ করে দেওয়া উচিত। জি, ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা এই প্রসঙ্গে আরো অনেক কথা বলবো, কিন্তু আপনি এইটা আইসোলেশনকে গুরুত্ব না দিয়ে শুধু টেস্ট, আমাদের উচিত প্রত্যেকটা রোগী যে সাধারণ একটা সিম্পটম দেখা দিবে সে নিজেকে আইসোলেট করে ফেলবে। এবং ডক্টর মিজানুর রহমান, আইসোলেশনের আসলে বাস্তবতা কি বলে মনে করেন আপনি? এই ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, সামাজিক দূরত্ব আইসোলেশনের। আমি বলছি যেই লোকগুলোকে পজিটিভ পাওয়া গেছে সেইগুলোকে ঠিকমতো আইসোলেট হলো কিনা সেটা কি আমাদের স্বাস্থ্যকর্মীরা বা স্বাস্থ্য বিভাগ গিয়ে কোন রকমের পর্যবেক্ষণ করছে? অতএব উইদাউট আইসোলেশন এন্ড কন্টাক্ট ট্রেসিং কেবলমাত্র টেস্ট বাড়ালাম, এটা মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ চলতেছে, এটার কোনো মানে নাই। এটার কোনো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমি ফিরবো আবারও। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে আসতে চাই। পুরো টাকাটা খরচ করা উচিত ওই অক্সিজেন সরবরাহ বাড়ানোর। আপনি আবারও কথা বলার সুযোগ পাবেন এবং এই সঙ্গে আরো অনেক আলোচক নিশ্চয়ই ব্যাপারে বক্তব্য রাখবেন, তখন আপনি উত্তর দেওয়ারও সুযোগ পাবেন। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে আসতে চাই। আসলে অনেক প্রসঙ্গ আলোচিত হয়েছে এবং ঈদের আগের দুর্ঘটনা, ঈদের পরবর্তী দুর্ঘটনা, যেটি গহনায় মোয়ারা বলেছেন যে শতকরা 80% অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার কারণে। আমরা দেখেছি গণপরিবহনও ঠিক সেইভাবে চলেনি এবং অনেকেই মোটরসাইকেলে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। প্রথমত হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে করোনার দুর্যোগ। উনি বলেছেন যে টেস্ট কমিয়ে দিয়ে কন্ট্রাক্ট ট্রেসিং, আইসোলেশনের দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার। এই সমস্ত বিষয়ের সঙ্গে আপনি একমত কিনা? আপনার ভিন্ন মত থাকলে সেটি কি? ইলিয়াস কাঞ্চন। প্রথম কথা হলো যে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেলের যে বিষয়,
সেটি কিন্তু আমি গত 2-3 বছর ধরে কিন্তু আমি বলে আসছি যে মোটরসাইকেল যে হারে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং মোটরসাইকেলের দুর্ঘটনা সেভাবে বৃদ্ধি পাচ্ছে। 2016 সালে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 7 লক্ষ, সেই জায়গায় এখন 30 লক্ষের উপরে কিন্তু মোটরসাইকেল, রেজিস্টার্ড মোটরসাইকেল, আনরেজিস্টার্ড তো আরো মনে করে দেখা যাচ্ছে। তো এই যে মোটরসাইকেল গুলো এবং এই যে গতকালকে যে দুর্ঘটনা আপনারা শুনেছেন যেটি, সেটি হলো যে 4 জন একটা মোটরসাইকেলে ছিল, তার মধ্যে 3 জন মারা গেছে, দুর্ঘটনায় 3 জন মারা গেছে। তার মানে কি, এই যে আপনার যে আইন না মানা এবং নিয়ম না মেনে চলা, এবং এখন এই করোনার কালে সত্যি কথা বলতে যে এই করোনার সময় পুলিশের বেশি আসলে করোনার দিকে বেশি, সরকারের দৃষ্টিও ওইদিকে বেশি, যার জন্য সড়কে কি হচ্ছে সেটা কিন্তু আসলে কিন্তু দেখভাল একদমই হচ্ছে না। এবং যার জন্য কিন্তু আমি আমার যতটুকু সাধ্য আমি লাইভে এসে রিকোয়েস্ট করেছি যে মোটরসাইকেল সম্পর্কে আমি সবচেয়ে বেশি করেছি, এমনও বলছি যে মোটরসাইকেল দিয়ে কেউ বাড়িতে যাওয়ার চেষ্টা করে, হয়তো আপনি মনে করতে পারেন যে আমি মোটরসাইকেলটা নিয়ে গেলাম, আমার ভাড়াটা বেঁচে গেল, প্লাস ওইখানে গিয়েও আমি মোটরসাইকেল দিয়ে আত্মীয় বাড়িতে দাঁড়াতে, এটা এই কাজটি করবেন না, এরকম বহু কিছু বলা হচ্ছে, কিন্তু তারপরেও আসলে এরা শুনবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আইনের প্রয়োগ আপনি না করবেন, যতক্ষণ পর্যন্ত সে এই যে বলাটা এটা না মানলে পরে সে ক্ষতিগ্রস্ত যে হবে, এইটা যতক্ষণ পর্যন্ত সে ফিল না করবে ততদিন পর্যন্ত কিন্তু সে শুনবে না, সাধারণের কথা সে শুনবে না। যার জন্যই কি কিন্তু আইনকে প্রয়োগ করতে হয়, আইনের বাস্তবায়ন করতে হয়, আইন তৈরি করতে হয়, এই কারণের জন্যই। তো সেই আইন কিন্তু আমাদের এখানে আসলে সেভাবে হচ্ছে না, যার জন্যই কিন্তু আপনার দুর্ঘটনা আপনার বেড়ে যাচ্ছে এবং দুর্ঘটনা কোনোভাবে মানে কমছে না, কারণ কমানোর জন্য যা কিছু করার দরকার সেই কাজগুলো আসলে আমরা করছি। পাশাপাশি আমি যেটি বলবো যে আমাদের ডাক্তার সাহেব যে কথাটি বললেন যে মানে টেস্ট না করাটাই ভালো, যেহেতু আইসোলেশনে মানে রাখা যাচ্ছে না, সেহেতু টেস্ট না করলে, তো মাথা ব্যথা হলে পরে মাথা কেটে ফেলতে হবে। তো আমি তো এটা আসলে মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এই ধরনের একজন মানে সাজেশন হওয়া উচিত না, বরঞ্চ আইসোলেশনে কিভাবে নেওয়া যায়, কিভাবে তাদেরকে দেখভাল করা যায় কোনোভাবে নিতে পারবেন না আইসোলেশন, না সেইভাবে আপনাদের করতে হবে, কিন্তু আপনারা তা করে আপনি বন্ধ করে দিতে পারেন না। আর আপনি যত টেস্ট কিন্তু আমরা আমাকে বলতে দেন, আমি আপনার কথাগুলো শুনেছি, আমাকে বলতে দেন, আমার টাইমে আমাকে বলতে দেন, আপনি পরে বলেন, আমার কথাগুলো কমপ্লিটলি শোনেন, তারপর আপনি। তারপরে যে কথাটি বলা হচ্ছে যে এরকম টেস্ট কমিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু গতকালকে প্রায় 34% মতো আমাদের কিন্তু কন্টেইনমেন্ট হয়েছে, আজকেও কিন্তু আপনার প্রায় 24%। আমরা তো বুঝি, সাধারণ মানুষ হয়তো বুঝে না যে 1200 হলো না, গতকালকে 1300 কন্টেইনমেন্ট হয়েছে, কিন্তু এটা পার্সেন্টেজে কত হয়েছে সেটা তো আমরা বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ না বুঝলে। তো সেই জায়গায় এই যে আমরা বলছি যে আমরা করোনাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি, এটা কমে যাচ্ছে, এখন তো আমি মনে করি সবচেয়ে মানে হাই পিকের মধ্যে, এই হাই পিকের মধ্যে, এই অবস্থার মধ্যে আমাদের যদি ব্যবস্থাপনা যদি সেরকম ভাবে যদি না করা হয়, তাহলে তো আসলে মানে আমাদের জীবন আসলে কোথায় মানে কিসের উপরে আছে আমি কতদিন এরকম ভাবে ঘরে বসে থাকবো। প্লাস যে জিনিসটা, এই যে বন্যার যে ক্ষতি, সেটি হলো যে এক একটু হলো যে ফসল হানি, ঘর বাড়ি নষ্ট, এই সমস্ত কিছু জিনিসগুলো, এইটির যে মূল্য, সেই মূল্য আমরা কি কখনো মানে এর মূল্যায়ন করেছি যে কত এর পিছনে আমরা খরচ হচ্ছে। প্লাস আপনার যে এই যে এই বন্যার কারণে এই যে ফসল হানিতে আছে, তারপর জমি নষ্ট হচ্ছে। ইলিয়াস কাঞ্চন, আমাদের আসলে বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতির পরে আপনাকে দিয়ে আলোচনা শুরু করব আমরা। বিরতি নিয়ে ফিরে এসে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। আমরা বিরতি নিচ্ছি, একটা জনতন্ত্র কর্মসূচিতে আমাদের সঙ্গে থাকবেন, ফিরে এসে এই বিতর্কের বাকি আলোচনা করবো আপনাদের সঙ্গে নিয়ে।
বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। অনেক প্রসঙ্গে কথা হচ্ছিল। আমাদের শেষ বক্তা ছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি তার বক্তব্য অসমাপ্ত রেখেছিলেন। তিনি আসলে দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা পরিস্থিতি, এই সমস্ত প্রসঙ্গে কথা বলা শুরু করেছিলেন। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে ফিরছি আমরা। আসলে আপনার এই বক্তব্যের সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। আসলে ব্যবস্থাপনার সংকট নিয়ে আমাদের শুরু থেকেই কথা হচ্ছে। এই ব্যবস্থাপনার সংকটটা কি আমরা আসলে উতরে যেতে পেরেছি কিনা করোনা সংকটের এই 4 বা 4.5 মাসের মাথায় এসে? কি মনে করেন আপনি ইলিয়াস কাঞ্চন? আমাদের প্রবলেমটা হলো, সবচেয়ে বড় প্রবলেম হলো ব্যবস্থা। আমরা কোনো কিছু আসলে ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারি না। আমরা আমাদের জাতিগত ভাবে আমরা সেটা জিনিসটা আমরা রপ্ত করতে পারি। আমাদের মধ্যে এই কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় দেখেন, স্বাস্থ্য খাত বলেন, সড়ক বলেন, বন্যা বলেন, যে কোনো জায়গায়, সব জায়গায় দেখবেন একটা বিশৃঙ্খলা। আমরা আসলে সঠিকভাবে যে এটাকে ব্যবস্থাপনার মধ্যে আনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সেভাবে কাজ করাটা, সেটা আমরা আসলে করে নিয়ে আসি কখনোই করি নাই। যার জন্য আজকে হঠাৎ করে যারা আছে তাদের যদি মনে করে যে তাদেরকে বলা হচ্ছে, না, আসলে দেশ স্বাধীনের পর থেকেই কিন্তু আমরা এভাবে চলে আসি এবং চলে আসছে বলেই কিন্তু এই বিশৃঙ্খলাটা আমাদের ভিতরে হয়। আমি যে কথাটি শুরু করেছিলাম যে বন্যায় এত ক্ষতি হয়, সেই জায়গায় আমরা এই বন্যাকে নিয়ন্ত্রণ করা কি এটাকে সম্ভব না? এটা কি আসলে কিন্তু এমন যে এটাকে সম্ভব না? তো আমাদের এই যে প্রতি বছর যে অর্থ এই পিছনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই অর্থ বিনিময়ে আমরা আসলে এখানে তো করতে পারতাম, এটাকে ব্যবস্থাপনা করতে পারতাম এবং নদীগুলোকে আমরা শাসন করতে পারতাম। আমরা তো এগুলো করতে পারতাম যে এরকম ভাবে একটা ব্যবস্থাপনার মধ্যে এনে আমরা কিন্তু অর্থনীতিকে, আমাদের এই কৃষকদেরকে আমরা বাঁচাতে পারতাম, আমাদের ফসল হানি রক্ষা করতে পারতাম। আরেকটা জিনিস যেটা আপনারা 2-3 জন বক্তা যেটা বলেছেন যে রাজনীতি চলতেছে, সেই রাজনীতির মধ্যে আসলে ভালো মানুষ আসবে, এটা কি করে আমরা আশা করি? এই রাজনীতি থেকে আমরা বেরোনোর জন্য কি আমরা কখনো কোন রাজনৈতিক দল চেষ্টা করেছি? আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত লোকগুলোকে তাদেরকে ঢোকানো হয়, তাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু এখানে অর্থের একটা বিশাল একটা ব্যাপার থাকে। সততার বিষয়টাকে কিন্তু এখানে কিন্তু মূল্যায়ন কিন্তু করা হয় না। সেই জায়গায় এখানে কিন্তু আপনার যে অর্থনৈতিক ব্যাপারটা এবং অর্থ সে কিভাবে কামালো সেটাও কিন্তু দেখা হয় না। এই জায়গার মধ্যে থেকে আপনি কি করে, এবং দেশের মানুষগুলোকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যে তারাও কিন্তু আসলে সব মানুষকে কিন্তু আসলে সেভাবে তারা নিজেরাও কিন্তু চায়। যেমন একটা কথা, আপনাকে একটা সত্যি ঘটনা, আমার জীবনের ঘটনা আমি বলতে চাচ্ছি। সেটি হলো যে আমি যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার যখন, তো আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, আমার গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ার পর আমি তখন সেখানে কিছু লোকজন যখন আসলো, তখন আমি বললাম যে ডক্টর ইউনূস তো রাজনীতিতে আসতে চাচ্ছে, আপনারা কি তাকে ভোট দেবেন? তো লোকগুলি আমাকে কি উত্তর দিল আপনি শুনে অবাক হলেন, না উনি ভালো রাজনীতিটা। আমি বললাম যে আরে, তার মানে কি ভালো মানুষ আসবে, ভালো মানুষ আসলে আমাদের সময় আসলে খুবই কম। আপনার শেষ বাক্যটি যদি বলেন, পরবর্তী আলোচনার কাছে যাব আমরা। জি ইলিয়াস কাঞ্চন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে সময় এত কম হাতে, বাকি অতিথিদের সঙ্গে আমাদের এই প্রসঙ্গে কথা বলতে হবে। গহরনাই মোয়ারা, আপনার শেষ বক্তব্য ছিল যে হাতের মুঠোয় সমাধান, কিন্তু আমরা আসলে সমাধানটি ঠিক মতো করতে পারছি না। যদি আপনি করোনা পরিস্থিতির সঙ্গে বন্যা এবং তার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, এইটিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল দুর্যোগ ব্যবস্থাপনায়, সমাধানটি আসলে কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন এই বাস্তবতায়? গহরনাই মোয়ারা। আপনি যদি রোল মডেল বলে ফেলেন তারপরে তার কোনো কথা বলা যায় না। আমি বলছি যে রোল মডেল বলা হয় বাংলাদেশকে। হ্যাঁ, এটা একটা মিথ, এটা ঠিক না। আমরা অনেক কিছু করছি আমাদের অ্যাজাম্পশনের উপরে। আমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন আনাটা খুব জরুরি। বন্যা ব্যবস্থাপনার কথা যদি বলেন, আমাদের বন্যা ত্রাণের থেকে একটু অন্যভাবে জিনিসটাকে ভাবতে হবে। কিছুদিন আগে, কয়েক বছর আগে চেষ্টা হয়েছিল, কিছু কিছু পরীক্ষামূলক ভাবে সফল হয়েছিল, কিন্তু সেগুলো আমরা রেপ্লিকেট করিনি। যেমন ধরেন বীমা ব্যবস্থাপনা, শস্য বীমা আছে, এবং মানুষের, আমি শুরুতে যেটা বললাম, আমরা যদি জানি এবং সরকারি প্রতিষ্ঠানে যদি জানে যে এই বছরে কোথায় কোথায় ভাঙবে, সেই তথ্যটা আমরা কেন মানুষকে জানাই না? তার মানে এইসব জায়গায় আমাদের একটা পরিবর্তন
আনতে হবে, তাহলে পরে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আপনি করোনার কথা ধরেন, করোনা প্রথম থেকেই টু মাচ ফোকাসড অন দ্য চিকিৎসা। হাসপাতালে কি হবে, এখানে অক্সিজেন লাগবে কিনা, এখানে কি লাগবে, কিন্তু আমাদের প্রিভেনশনের দিকে আমরা অতটা মনোযোগী হই নাই। এখনো পর্যন্ত আমরা বলছি রিক্সাওয়ালারা কথা শুনে না, তাদের মাস্ক নাই। আমরা কি ভেবে দেখেছি একটা রিক্সাওয়ালার পক্ষে প্রতিদিন মাস্ক নেওয়া সম্ভব কিনা? আপনি কি একবার রিক্সা চালিয়ে দেখছেন মাস্ক মুখে দিয়ে যে কতক্ষণ রিক্সা চালানো যায়? এসব অবান্তর কথাবার্তা, যুক্তিহীন কথাবার্তা, ডিপেন্ড অন সার্টেন হাইপোথিসিস। আমরা দুর্যোগ মোকাবেলা করতে, বাস্তবে মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, স্থানীয় মানুষের সাথে, স্থানীয় সরকারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের যেটা করতে হবে, বিশেষ করে ত্রাণ ব্যবস্থাপনা, বন্যা ব্যবস্থাপনা বা যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকা থেকে ট্রাক ছাড়বো, তারপরে ওখানে ত্রাণ ব্যবস্থাপনা হবে, এটা করা যাবে না। প্রত্যেকটা জায়গারই কিন্তু এবার বন্যাটা হচ্ছে ভিন্ন ভিন্ন রকম। রৌমারীর বন্যা আর মানিকগঞ্জের বন্যা এক না। অতএব রৌমারীর যিনি চার্জে আছেন তাকে সিদ্ধান্ত নিতে দিতে হবে কিভাবে তিনি ওটার ব্যবস্থাপনা করবেন। এইটা আমাদের খুব জরুরি, এটাকে ডিসেন্ট্রালাইজ করা, মানুষকে আরো বেশি সম্পৃক্ত করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, এবং সেটা হলেই আমরা মনে হয় আমরা আগাতে পারবো। না হলে আমরা খুব বেশি আটকে যাব এবং আমরা কথায় কথায় বলছি যে আমরা রোল মডেল হয়েছি। কিসের রোল মডেল? তার কোনো হদিস নাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার বক্তব্য আমরা নিয়েছি। আসলে আমরা আবু আলম শহীদ খান আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের আলোচনার মধ্যে অনেকগুলো প্রসঙ্গ আলোচনা হচ্ছিল, তার মধ্যে একটি আলোচনা হচ্ছে যে আমরা যদি করোনা বাস্তবতা শুধু টেস্টে আটকে থাকি, আইসোলেশন এবং পরবর্তীকালে কন্ট্রাক্ট ট্রেসিং যদি আমরা আসলে মনোযোগ না দিই। গহরনাই মরাও সেটি বলেছেন যে আসলে শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতাল নিয়ে আমরা অনেক কথা বলেছি, মানুষকে সচেতন করা, কন্ট্রাক্ট ট্রেসিং করা, মানুষকে আইসোলেট করে রাখা, সেটিরও বাস্তবতা বাংলাদেশে কতটুকু আছে বলে মনে করেন? সমাধানটি করা যেতে পারে কিভাবে? আপনার কি পরামর্শ, আবু আলম শহীদ খান? প্রত্যেক জিনিসের তো সমাধান আছে এবং সমাধান করতে হবে, সমাধান বের করতে হবে, ইনোভেটিভ সমাধান বের করতে হবে। করোনার ব্যাপারেও যেমন ধরেন যে আপনি যখন টেস্ট করছেন, আজকে 25% হলেও কিন্তু 2500 থেকে 3000 পজিটিভ রোগী আছে। তাহলে আমরা যদি মিজান সাহেবের কথা চলে যাই, তাহলে আমরা জানতে পারবো যে এই 3000 লোক কার কার সাথে মেলামেশা করছে, তখন কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে এবং এই লোকটাকে আইসোলেট করতে হবে। কন্ট্যাক্ট ট্রেসিং করার পর যাকে পাবেন তাকে আইসোলেট করতে হবে এবং আইসোলেট করতে হবে, এটা হলো নিশ্চিত যে এটা আপনাকে করতে হবে। এখন আমি এই কারণে করতে পারবো না, মানুষ শুনে না, ও এটা কারণে এটা শুনে না, এসব বললে তো হবে না। এটা সরকারের কাজ এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সেটাও মানুষের কাজ। আমরা যদি ওইরকম একটা মডেল দাঁড় করাতে পারি, যেমন ডিসেন্ট্রালাইজড মডেল, সেটা কি হতে পারে? আমরা কিন্তু অনেক গ্রামে আমাদের এই যে আমরা যারা এখানে কথা বলছি, তাদের আমাদের প্রত্যেকে আমরা গ্রাম থেকে আসছি, আমি ধারণা করছি, এবং আমরা আমাদের গ্রাম দেখে আসছি। আমার ছোটবেলায় আমার গ্রাম দেখে, সেখানে ভিলেজ ডিফেন্স পার্টি ছিল, গ্রামের মধ্যে গ্রাম কমিউনিটি ছিল, এই ঢাকা শহরে সর্দাররা ছিল, সামাজিক একটা সংগঠন ছিল। আমরা সেই সংগঠনগুলোকে রাজনীতি করে একদম ধ্বংস করে দিয়েছি। আমি সেই জন্য বলছিলাম রাজনীতির বাইরে কিছু না, আর রাজনীতি যখন একেবারে খারাপ হয়ে যায়, রাজনৈতিক নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে যে আমি আমার গ্রামটাকে, যেমন আমরা ধরেন মডেল, আপনি চাচ্ছেন যে কি করবেন, আপনি করোনা মডেল করেন, আমার গ্রামকে আমি করোনা মুক্ত রাখবো, সেই জন্য আমি গ্রামের মানুষগুলোকে অর্গানাইজ করবো। আপনি রাজনীতিবিদরাই করেন, আপনার নির্বাচিত লোকের যারা আছে তারাই করেন, কারণ একাই তো আপনি একজন মেম্বার 3000 পরিবারের কাছে দৌড়াতে পারবেন না। সুতরাং আপনারা এই কমিটি লাগবে। আপনি নাগরিকদেরকে নিয়ে নাগরিকদের যদি উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে কখনোই কোনো ব্যবস্থাপনা কাজ করবে না। এক হলো নাগরিকদের উদ্বুদ্ধ করা, আর দুই হলো সরকারকে তার কাজটা করতে হবে। সরকার যেমন উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, সেরকম সরকারকে আইন প্রয়োগ করতে হবে। আপনার কি সংক্রমণ নিরোধ আইনে আপনি বড় বড় শাস্তির বিধান রাখছেন, যে এটা করলে 6 মাস কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানা, এটা করলে আরেকটা পরেরটাতে আছে 3 মাস কারাদণ্ড, নাহলে 50,000 টাকা জরিমানা। এখন মাস্ক না পড়ার জন্য কি আপনি গরিব মানুষ এরকম করতে পারবেন না। আপনি কি করতে পারেন? আপনি ছোট আইনে যান, পাবলিক নিউসেন্স আছে, যে আপনি সেখানে 200 টাকা জরিমানার বিধান আছে। আপনি 20 টাকা জরিমানা করেন, 25 টাকা করেন, 30 টাকা করেন। এক 2 নম্বর হলো আপনি মাস্ক দেন মানুষকে। আপনি শুধু উদ্বুদ্ধ করতে চাইলে হবে না, মাস্ক করো মাস্ক করো মাস্ক করো। এই রিক্সাওয়ালা মাস্কটা করতে থেকে পাবে, আপনি মাস্ক দেন, আপনি লক্ষ লক্ষ মাস্ক সাপ্লাই করেন এবং আপনার এই যোগ্যতা আছে। কিন্তু সরকারের আমাদের সময় কম, আমাদের সময় একদমই কম। আপনার শেষ বাক্যটি বলেন, পরবর্তী আলোচক দিয়ে আমরা আলোচনা শেষ করব। শেষ বাক্যটা হলো উদ্বুদ্ধ করার পাশাপাশি আইন প্রয়োগ করতে হবে এবং সেই জিনিসটাকে সাপ্লাইও করতে হবে। আপনি যাই করতে চান সেটা মানুষকে উদ্বুদ্ধ যেমন করবেন, সেরকম সাপ্লাইটা ঠিক মতো থাকতে হবে, তাহলে চুরিদারি হবে না এবং আপনি এই ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে কাজ করবেন, ডিসেন্ট্রালাইজ। জি, আবু আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আমাদের এই সমস্ত সংকট অর্থনীতির উপরে অনেক বড় চাপ তৈরি করেছে এবং সরকার অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করছে, অনেক বড় বড় পলিসি তৈরি হচ্ছে আমরা দেখেছি।
আসলে সেই পলিসি বাস্তবায়নের সামনে প্রতিবন্ধকতাও আছে। অর্থনীতি বাঁচবে কিভাবে, বাঁচানোর চেষ্টা শুরু হয়েছে কিনা বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে যদি কোনো কনফিউশন হয় আমাদের দর্শক অথবা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা যদি বলে যে এরকম প্রফেসর মিজান সাহেব টেস্ট বন্ধ করতে বলছে, এইটা যেন ভুল বোঝাবুঝি নয়। আমি বলছি টেস্ট তখনই আপনি কার্যকর হবে যেটা আবু আলম ভাই বললো। আপনি যদি কন্ট্যাক্ট ট্রেসিং করে আইসোলেশনটার ব্যবস্থা না করেন, এই টেস্ট করে কোনো লাভ নাই, আমি সেটা বলছি, টেস্ট বন্ধ করতে বলিনি। আর দ্বিতীয়ত, আমি জানি না আমাদের নঈম ভাই ডিজাস্টার ফোরামের লোক, এটা আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক সফলতা অর্জন করেছি, তো উনি পুরাটাকে মিথ বলতেছেন, আমি জানি না। আমরা বন্যা মোকাবেলায়, ঘূর্ণিঝড় মোকাবেলায়, প্রাকৃতিক মোকাবেলায় আমাদের এখানে প্রশিক্ষণ নিতে তো আসে লোকজন। আপনি কোথা থেকে বলতেছেন যে এটা মিথ, তা না। এবার যেটা সংকটটা সেটা হচ্ছে কেবলমাত্র সরকারি বা ইউনিয়ন চেয়ারম্যানদের চাল এবং সাহায্যের উপর নির্ভরশীল হয়ে গেছে ব্যাপারটা। কারণ করোনার কারণে ভলেন্টারি অর্গানাইজেশন গুলো, স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন গুলো, ছাত্র সংগঠন গুলো যেভাবে অন্যান্যবার বন্যার সময় আমরা যেভাবে উদ্বুদ্ধ হতাম, ঝাঁপিয়ে পড়তাম, ত্রাণ নিয়ে যেতাম, এটা এই বছর নাই। তার মানে এইটা একেবারে আমাদের চর্চা থেকে বেরিয়ে গেছে তা না। হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকদেরকে ভাবতে হবে করোনার এই সংকটটা থাকা অবস্থাতেই আমরা কিভাবে এনজিও গুলাকে অথবা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন এদেরকে কিভাবে ইনভলভ করব সেই নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু এটা আমি মনে করি না ডিজাস্টার ম্যানেজমেন্টে আজ থেকে 20-30 বছর আগে আমাদের যে অবস্থা ছিল এর থেকে অনেক অনেক শতগুণে, এবং পূর্বাভাস বলেন, বন্যা পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, অনেকাংশেই আমরা অনেক ম্যাচুরিটি ডেভেলপ করছি, এটা আপনাকে স্বীকার করতে হবে। আর যেটা সংকটের, যেটা ইলিয়াস খান সাহেব বলে গেছেন, ম্যানেজমেন্টের সমস্যা তো আমাদের সব জায়গাতেই আছে। ম্যানেজমেন্টের সমস্যা দূর করার জন্য যারা অনেক দক্ষ ম্যানেজমেন্টে, যারা 20-30 বছর পড়াশোনায় কাজ করছেন, এরকম সচিব, আমাদের সচিবকে তো দায়িত্ব দেয়া আছে। তো আমি বলছি যে রাজনৈতিক ব্যাপারটা যদি আপনি আপাতত আলাপ করতে নাও চান, আমি জানি না, যদিও এটা রাজনৈতিক নেতৃত্বে হওয়া উচিত ছিল। জি ডক্টর মিজানুর রহমান, আমাদের সময় কিন্তু একদমই শেষ, আমাদের শেষ মিনিট পার করছি আমরা। সচিবের কাজটা কি? ওরাও তো আমি দেখছি না কোথাও, ওরা যে জেলা পর্যায়ে গিয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। এই আলোচনার অন্য কোনো দিন আমরা বাকি অংশটুকু আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে থাকবেন। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে। শুভরাত জানাচ্ছি।